আওয়ামী লীগ এই যে বাংলাদেশ থেকে গণমানুষের হাত থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, বিদেশে পাচার করেছে, দেশের ভিতরে তারা লুণ্ঠন করেছে, সেই অর্থগুলো কোথায়? সেই অর্থগুলো তো আওয়ামী লীগের নেতাকর্মী যারা ছিল তাদের কাছেই রয়েছে। এবং আমরা যদি আওয়ামী লীগের সেই সঠিক মূল্যায়নটা করতে পারি, তাহলে কিন্তু আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের উত্তর সকলের কাছে স্বয়ংক্রিয়ভাবে স্পষ্ট হয়ে যাবে যে আওয়ামী লীগের যে ভবিষ্যৎ সেটা অত্যন্ত ভয়ঙ্কর। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে। আজকে আমাদের সঙ্গে আছেন বর্ষীয়ান রাজনীতিবিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আপনাদের অগণিত দর্শকদেরও ধন্যবাদ। স্যার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 100 দিন অতিক্রম করেছে। 100 দিন উপলক্ষে আপনারাও প্রোগ্রাম করেছেন। ইতিমধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন সরকারের উদ্দেশ্যে আপনাদের উপর সন্দেহ আসতে শুরু হয়েছে। এই বিষয়টা যদি একটু পরিষ্কার করেন, কেন? না, আমি এরকম কোনো কথা বলবো না যে কারো উপরে আমাদের কোনো সন্দেহ আছে, এটা আমি বলবো না। এটা সন্দেহের কোনো বিষয় নয়। এখানে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ বিগত 15 বছর একটি স্বৈরাচারী অপশাসনের ভেতর দিয়ে গিয়েছে। জনগণের অধিকার বঞ্চিত করা হয়েছিল, মানুষের ভোটের অধিকার বঞ্চিত করা হয়েছিল, এমনকি আপনারা যে মিডিয়ার কথা বলার অধিকার বঞ্চিত করা হয়েছিল। কাজেই সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য ছাত্র জনতার যে বিপ্লব এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশের গণমানুষের যে বিজয়, সেই বিজয়কে সুপ্রতিষ্ঠিত করার জন্যেই আমরা মানুষের পাশে রাজপথে দাঁড়িয়ে আছি। আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আছি এবং ভবিষ্যতেও দাঁড়িয়ে থাকব। এবং আমাদের প্রত্যাশা শুধু তাই নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রত্যাশা যে গুরুদায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে অর্পিত হয়েছে, তারা যত দ্রুত সম্ভব সেই অর্পিত দায়িত্ব পালন করে জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার, অর্থনৈতিক সুবিচারের অধিকার, বেঁচে থাকার অধিকার, মানবাধিকার, সকল অধিকার বাংলাদেশের মানুষের কাছে দ্রুততম সময়ে ফিরিয়ে দেবে এবং একটি জনগণের সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র বাংলাদেশে ফিরে আসবে। সেটাই আমাদের প্রত্যাশা, এটা সন্দেহের কোনো বিষয় নয়। ছাত্র জনতার গণ আন্দোলনে আমরা দেখেছি আওয়ামী লীগ সভানেত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে গেছেন। এরই মধ্যে সম্প্রতি বলেছেন, রাষ্ট্রপতি বলেছেন তার কাছে কোনো পদত্যাগপত্রের দলিল নেই। এটা নিয়ে একটা জটিলতার সৃষ্টি হয়েছে। এই সংকটটার আসলে সমাধান কিভাবে? আমি স্পষ্ট ভাষায় বলবো, এটা জটিলতার সৃষ্টি হয়েছে সেরকম কোনো বিষয় নয়। একটা জটিলতা সৃষ্টির প্রয়াস হয়েছিল, আমি সর্বোচ্চ এটুকু বলতে পারি, কিন্তু সেই ধোঁয়াশা এখন কেটে গিয়েছে। আমি এটা দেখতে পাচ্ছি স্পষ্টত, আপনারা মিডিয়াতে দেখতে পাচ্ছেন, রাষ্ট্রপতির যে থাকা না থাকার বিষয়টি, সেটা বর্তমানে বাংলাদেশে কোনো রাজনৈতিক ইস্যু নয়। স্যার, ইতিমধ্যে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগেরও রাজনীতি নিষিদ্ধ করার জন্য বিভিন্ন মহল থেকে চাপ আছে। সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আমরা এই বিষয়টি নিয়ে স্পষ্টত কথা বলেছি এবং সেখানে একটি কথাই প্রতীয়মান হয়েছে, সেটা হচ্ছে এই যে আওয়ামী লীগকে তার সত্যিকার যে অবস্থান, সে অবস্থান থেকে দেখতে হবে। এবং আমরা যদি আওয়ামী লীগের সেই সঠিক মূল্যায়নটা করতে পারি, তাহলে কিন্তু আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের উত্তর সকলের কাছে স্বয়ংক্রিয়ভাবে স্পষ্ট হয়ে যাবে। আমি একটু ব্যাখ্যা করে বলছি। দেখুন, আওয়ামী লীগ তো বলে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এখন আমি যদি আপনাকে এই প্রশ্ন করি যে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধে যে অবদান, সেই অবদানটা আসলে কি? আওয়ামী লীগের একটি
নেতাকে তারা দেখাতে পারবে যিনি মুক্তিযুদ্ধে বিশাল কোনো ভূমিকা পালন করেছেন? মুক্তিযুদ্ধের যেদিন শুরু, আমি এভাবেই বলি, 1971-এর 25শে মার্চের কালো রাতে যেদিন পাকিস্তানের সেনাবাহিনী হায়নার মতো বাংলাদেশের নিরীহ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, সেদিনের পূর্ব পাকিস্তান ছিল। সেই মুহূর্তে আওয়ামী লীগের ভূমিকা কী ছিল? তাদের ভূমিকা ছিল একটি পলায়নপর রাজনৈতিক দলের। তারপরে তারা সীমান্ত অতিক্রম করে সীমান্তের ওপারে চলে গিয়েছিল। মুক্তিযুদ্ধের ঘোষণা তো দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তো সেদিন সেনাবাহিনীতে থেকে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। আওয়ামী লীগ করেছিল। দেখুন, তৎপরবর্তীতে সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন জিয়াউর রহমান। বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ উপাধি বীর উত্তম উপাধি দিয়েছিল। সেই জিয়াউর রহমান সৃষ্টি করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তিনি বাংলাদেশের মানুষের যে পরিচয়, সেই পরিচয়ের একটি নতুন সংজ্ঞা দিয়েছিলেন, বাংলাদেশী জাতীয়তাবাদ, যেখানে তিনি বাংলাদেশে বসবাসকারী শুধু বাঙালি নয়, সাঁওতাল, মারমা এবং যত উপজাতীয় যারা রয়েছে সবাইকে একত্রিত করে একই সূত্রে গ্রথিত করে বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলেন। আর আওয়ামী লীগ কী করেছিল? ৭২ থেকে ৭৫-এ তারা অতীতে একবার এই দেশকে ধ্বংস করে দিয়ে জাতীয় সংসদের ভেতরে মাত্র ১১ মিনিটের ব্যবধানে একদলীয় শাসন কায়েম করেছিল, যেটা ছিল গণতন্ত্রের একটি ধ্বংসস্তূপ। কাজে আপনি যে কথাটি বলছেন যে আওয়ামী লীগের যে গণতান্ত্রিক অধিকার, আওয়ামী লীগের যে নির্বাচনে অংশগ্রহণের অধিকার, নীতিগতভাবে আপনারা দেখুন না কেন, প্রতিটি মানুষের, প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার তো অবশ্যই থাকতে হবে, কিন্তু সেটা তো এখানে প্রশ্ন নয়। এখানে প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে গণতন্ত্রে বিশ্বাস করে কি করে না। তাদের কার্যক্রম কিন্তু প্রমাণ করেছে, একবার ৭২ থেকে ৭৫-এ, দ্বিতীয়বার ২০০৯ থেকে ২০২৪। এটা তো আমাদের কথা নয়, বিশ্বের একটা নামি দামি পত্রিকা টাইম ম্যাগাজিন সেখানে কি বলেছে? তারা বলেছে যে ২০০৯ থেকে ২০২৪ এই সময়ে আওয়ামী লীগ বাকশাল ২ কায়েম করেছিল। যদিও এবার কিন্তু তারা মুখে বাকশাল বলেনি। বাকশালের মূল কথাটি করছে কি? একদলীয় শাসন। বাংলাদেশের ১৬ কোটি মানুষকে একই সুরে কথা বলতে হবে। রেল লাইন দিয়ে যেমন গাড়ি, কেবলমাত্র ট্রেন কেবলমাত্র একই দিকে চলতে পারে, আওয়ামী লীগের কথা কি? বাংলাদেশের ১৮ কোটি মানুষ রেল লাইন ধরে একই দিকে যাবে। কোন দিকে? যেদিকে আওয়ামী লীগ বলে দেবে। এটা তো কোনো মানুষের অধিকারের প্রশ্ন হতে পারে না। মানুষের যে মৌলিক অধিকার, সেখানে মানুষের কিন্তু স্বাধীনভাবে কথা বলার অধিকার রয়েছে, সেখানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। যদি মত প্রকাশের স্বাধীনতা না থাকে তাহলে তো গণতন্ত্র থাকে না। কাজে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, সে করার অধিকার তাদের আছে কি আছে নেই, সেটা তো নির্ভর করবে এই সমস্ত পারিপার্শ্বিক যে বিশ্লেষণ এবং ব্যাখ্যা এবং আওয়ামী লীগের নিজের যে অবস্থান তার উপরে। আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার তারা নিজেরাই ক্ষুণ্ণ করেছে, আমরা তো করি। গণতন্ত্রকে তারা হত্যা করেছে। শুধু গণতন্ত্রকে হত্যা করেনি, তারা নিজের দলকে বিপথে নিয়ে গিয়ে সেই দলকে তারা মুখে যে কথা বলছিল তারা স্বাধীনতার পক্ষের শক্তি, তারা কার্যত প্রমাণ করেছে তারা স্বাধীনতার পক্ষে কোনো কাজ করেনি। কাজে আপনার প্রশ্নের উত্তর কিন্তু এই সমস্ত বাস্তবতার পরিপ্রেক্ষিতে দেখতে হবে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয় তো বিরোধী দলের নয়, এটা সরকার ঘোষণা করে অথবা নির্বাচন কমিশন। আসলে এটা নির্বাচন কমিশনের এখতিয়ার, নির্বাচনের তারিখ ঘোষণা করা, নির্বাচনের যে পদ্ধতি কখন কোথায় কিভাবে হবে সে সমস্ত বিষয়ের এখতিয়ার কিন্তু নির্বাচন কমিশনের। এবং সেই কারণেই কিন্তু আমরা এই সরকারকে বারবার অনুরোধ করেছি যে আপনারা অতি দ্রুত নির্বাচনী সংস্কারগুলো
সম্পন্ন করুন। দুনিয়াতে তো অনেক সংস্কার আছে, দুনিয়ার সংস্কার তো কখনো কোনো দিন থেমে থাকে না, এটা একটা চলমান প্রক্রিয়া। স্বাধীনতার উষালগ্ন থেকে কিন্তু মানব সমাজ সংস্কার করে এসেছে এবং মানুষ যে সভ্যতার দিকে ক্রমশ অগ্রসর হয়েছে সেটাও কিন্তু একটা নিরবিচ্ছিন্ন সংস্কারের প্রক্রিয়ার মাধ্যমেই অগ্রসর হয়েছে। মানুষ আদিম যুগ থেকে ক্রমাগতভাবে প্রস্তর যুগ, লৌহ যুগ অতিক্রম করে আপনারা দেখেছেন বিগত 1000 বছরে তারা ক্রমাগত একটা সভ্য সমাজের দিকে এগিয়ে এসেছে। এটা তো সংস্কার প্রক্রিয়ার মাধ্যমেই এসেছে। কাজে এরকম কোনো কথা নেই যে আমি আগে সংস্কার করব তারপর নির্বাচন করব, এটা তো কোনো বাস্তবসম্মত কথা হতে পারে না। সংস্কার চলবে। দেখুন, সরকার আজকে যে সংস্কারের কথাগুলো বলছে, এই সংস্কারগুলো তো কখনো শেষ হবে না। এই সংস্কার করার পরই আবার কিন্তু একই বিষয়ে আবার আগামীকালও সংস্কারের প্রশ্ন আসতে পারে। এটা সমাজ যে বিবর্তন প্রক্রিয়া তার উপরে নির্ভর করবে। কাজে এটা ওয়ান আফটার দি অ্যানাদার এরকম তো হতে পারে না, আর ওয়ান অর দি অ্যানাদার এটাও হতে পারে না। দে মাস্ট গো প্যারালালি। কাজে সংস্কার চলবে, নির্বাচন হবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র প্রক্রিয়াকে ফিরিয়ে আনতে হবে। এটাই হচ্ছে আজকে বাংলাদেশের মানুষের সামনে মুখ্য কাম্য। এবং আমি বিশ্বাস করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তাদের কাছেও এটা সর্বাগ্রে বিবেচ্য বিষয় হতে হবে। কোন বিষয়ে সংস্কারের উপর বেশি গুরুত্ব দিচ্ছে? আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আজকের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে নির্বাচন। এবং কোন নির্বাচন? একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছে, তারা গায়ের জোরে ব্যালট বাক্স তারা বোঝাই করেছে, সেভাবে তো কোনো নির্বাচন হতে পারে না। কাজে আমাদের বক্তব্য হচ্ছে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্যে যেই সংস্কারগুলো অত্যাবশ্যকীয় সেই সংস্কারগুলোই কিন্তু প্রথমে করতে হবে। আপনি যদি ব্যাখ্যা চান আমি ব্যাখ্যা দিতে পারি। প্রথম কথা ধরুন যে নির্বাচন কমিশন পুনর্গঠন, এটা হচ্ছে সর্বপ্রথম কাজ। সরকার এই কাজে হাত দিয়েছে, আমরা তাকে ধন্যবাদ জানাই। এই কাজটি সম্পন্ন করতে হবে, যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশন ঘোষণা করে দিতে হবে। নির্বাচন কমিশন ঘোষণা করে দিলেই কিন্তু নির্বাচনী প্রক্রিয়ার একটি বড় একটি ধাপ আমরা অতিক্রম করতে সক্ষম হব। এবং তারপরে কি কাজ? দেখুন, বাংলাদেশ ওয়েস্টমিনস্টার নির্বাচনী যে পদ্ধতি, ওয়েস্টমিনস্টার গণতন্ত্রের যে প্রক্রিয়া, সেটার অনুসারী আমরা। বাংলাদেশে কিন্তু সারা দেশে একদিনে নির্বাচন হয়, যেরকম বিলেতে হয়, আমেরিকায় হয়। কাজে এই 300 কনস্টিটিউয়েন্সিতে যদি নির্বাচন করতে হয় তাহলে আপনারা লক্ষ্য করে দেখুন যে এটা একটা বিশাল কর্মযজ্ঞ। এই কর্মযজ্ঞের জন্য লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন যারা এই নির্বাচন প্রক্রিয়াটিকে পরিচালিত করবে। নির্বাচন কমিশনের তো লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারী থাকতে পারে না, এটা যুক্তিসঙ্গত নয়। কাজে তারা কি করে? নির্বাচনের সেই সময়টায় তারা সরকার থেকে তারা কমিশন করে নেয় সরকারি কর্মকর্তাদের, তারা আইন শৃঙ্খলার জন্য পুলিশ বাহিনী থেকে কমিশন করে নেয়, আনসারকে তারা কমিশন করে নেয় এবং প্রয়োজনে সেনাবাহিনীকে তারা কমিশন করে নেয়। তো তারা তখন সবাই মিলে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে। এটাই তো আমাদের কাম্য। কাজে আজকে আপনি যে প্রশ্নটি করেছেন যে অত্যাবশ্যকীয় যে সংস্কার, সেগুলো কি? প্রথম অত্যাবশ্যকীয় সংস্কার হচ্ছে যে প্রশাসনের সংস্কার করা। দেখুন, আমি অতীতে বলেছিলাম, আজকে এই কথাটি পুনরায় বলা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, যে নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মকর্তা হচ্ছে 4 জন: ডিসি, এসপি, টিএনও, ওসি। আমি ফিল্ডের দৃষ্টিভঙ্গি থেকে বলছি। সো ফিল্ড পয়েন্ট থেকে দেখতে গেলে এই 4 জন সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মকর্তা। এখন এই 4 জন সরকারি কর্মকর্তাকে বিগত সরকার যেভাবে দলীয়করণ করে গিয়েছে সেভাবে তো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে। যে সরকারের প্রথম কাজ ছিল যে বিগত নির্বাচনগুলিতে যারা এই 4টি দায়িত্ব পালন করেছে তাদেরকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া। আমি দুঃখের সঙ্গে বলছি তারা সেই কাজটি করতে পারেনি সময় মতো, এবং তাদের এই গাফিলতির যে খেসারত, এটা আমি আশা করি যেন এই জাতিকে দিতে না হয়। তো এখনও সময় রয়েছে, তারা কাজগুলো ধীরগতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি
যে তারা এই যে 4টা কি অফিসার নির্বাচনের জন্য, তারপরে লক্ষ লক্ষ অফিসার দরকার হয়, যেমন শিক্ষকদের দরকার হয়, তারা পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার হিসাবে কাজ করে বিভিন্ন জায়গায়। তারপরে আনসার বাহিনী, যারা সেইভাবে সেই অর্থে আইনশৃঙ্খলা বাহিনী নয়, কিন্তু তারা সিভিলিয়ান একটা ফরম্যাটের ভেতরে কাজ করে থাকে, সে আনসার বাহিনী আছে। পুলিশ বাহিনীর সংস্কার তো অত্যাবশ্যকীয়, আমি অতীতেও বলেছি। আমি একসময় বলেছিলাম আওয়ামী লীগ সরকার কোন নির্বাচন পদ্ধতি বাংলাদেশে কায়েম করেছে? তারা রাজধানীতে বসে সর্বোচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রীর অফিস থেকে কম্পিউটারে 4টি বাটনের টিপ দেয়। একটি হচ্ছে ডিসি, একটি হচ্ছে এসপি, একটি হচ্ছে টিএনও, আরেকটি হচ্ছে ওসি। এই 4টি বাটনের টিপ দিলে প্রত্যেকটি 300 নির্বাচনী এলাকায় কম্পিউটার থেকে নির্বাচনের ফলাফল প্রিন্ট আউট হয়ে বের হয়ে আসে। এটাই তো ছিল বিগত 15 বছরের বাস্তবতা, তাই না? তো কাজেই আজকে সেই যে অপশাসন, সেই যে নির্বাচনকে দলীয়করণ, সেই যে সরকারি কর্মকর্তাদের দলীয়করণ, তা থেকে বের হয়ে আসতে হবে। এটা হচ্ছে ওই যে আমি যে বলেছি অত্যাবশ্যকীয় সংস্থা, তার মধ্যে এটাই কিন্তু প্রথম। তারপরে আমি যেটা বললাম যে লক্ষ লক্ষ মানুষ এই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িত হয়। আপনি তো লক্ষ লক্ষ মানুষকে সবাইকে বাদ দিয়ে এই দেশ চালাতে পারবেন না, সেটা তো আমরাও বুঝি। কাজে কি সরকারের সেই যুক্তিটা আমরা বুঝি, কিন্তু আমাদের যে যুক্তি যে আপনারা যে কি অফিসিয়াল এবং যারা নির্বাচন নিয়ন্ত্রণ করার জন্য যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে কিন্তু আপনারা সরকার হাত দিতে ব্যর্থ হয়েছে, এই কথাটাই কিন্তু আমরা বলছি। কাজে সরকারকে একটু নতুন করে চিন্তা করতে হবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। আমি একটি উদাহরণ দিয়েছি, এ ধরনের অত্যাবশ্যকীয় সংস্কারগুলো আগে করা দরকার। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশে প্রায় সম্ভবত 20-30 কত লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, তারা তো সবাইকে বাতিল করে দিতে এই মুহূর্তে পারবে না, সেটা প্রয়োজনও নেই। কিন্তু সরকার যেখানে ব্যর্থ হয়েছে, যে সরকার এই জাতিকে একটি মেসেজ দিতে ব্যর্থ হয়েছে। কোন মেসেজ? যে আমরা এসেছি পরিবর্তনের জন্য, সেই মেসেজটি কিন্তু তারা দিতে ব্যর্থ হয়েছে। সেখানেই কিন্তু আমাদের বক্তব্য। আমরা চাই যে এর সরকার সফল হোক, আমরা সরকারকে সময় দিয়েছি, আমরা বলেছি যে তারা যুক্তিযুক্ত একটি সময় নিয়ে তারা সঠিকভাবে নির্বাচনটি পরিচালনা করুক। আমাদের প্রত্যাশা তারা এই সরকার নেবে। আপনি আগামী বছরের কথা বলেছেন, এখানে একজন ব্যক্তি কী বলেছে না বলেছে সেটা বিবেচ্য বিষয় নয়। এখানে আমরা সেনাপ্রধানের বক্তব্য শুনেছি এই বিষয়ে, আমরা চিফ যিনি আমাদের প্রধান উপদেষ্টা তার বক্তব্য আমরা শুনেছি এই বিষয়ে। আপনি উল্লেখ করেছেন আমাদের আইন উপদেষ্টার কথা, সেটাও আমরা শুনেছি। এখানে কোনো ব্যক্তির বক্তব্যটা আমি গুরুত্বপূর্ণ মনে করি না। এখানে জনগণের যে প্রত্যাশা, নির্বাচন কবে হওয়া দরকার, কত দ্রুত হওয়া দরকার। আজকে দেখুন, একটা জিনিস বিবেচনা করুন যে আজকের যে নতুন প্রজন্ম, তার তো প্রায় 100% তারা জীবনে কোনো দিন ভোট দেওয়ার সুযোগ পায়নি। আমার কি এটা দায়িত্ব নয় যে তাদের জন্য সেই ভোট দেওয়ার সুযোগটা সৃষ্টি করে দেয়? আমি যদি অনির্দিষ্টকালের জন্য এটা বিলম্বিত করি, আমি যদি আজকে বলি যে আমরা 5 বছর, 10 বছর, 4 বছর, কতদিন লাগবে জানি না, আমরা সমস্ত সংস্কার করব, সেই সংস্কার শেষ হয়ে যাওয়ার পরে আমরা নির্বাচন দেব, এটা তো কোনো যুক্তির কথা হতে পারে। বর্তমান প্রেক্ষাপটে সংবিধান পরিবর্তনের কথা উঠছে, আপনি কি মনে করেন? আমি ইতিমধ্যে এই বিষয়ে দিয়েছি। দেখুন, সংবিধান কি পরিবর্তন হলো কি সংবিধান সংশোধন হলো, আমি কিন্তু নিজে ব্যক্তিগতভাবে সেটা গুরুত্বপূর্ণ মনে করি না, এবং আমি সেখানে কোনো দ্বন্দ্ব দেখি না। দেখুন, সংবিধান আপনি 10 বার লিখতে পারেন, সংবিধান 20 বার আপনি সংশোধন করতে পারেন, সেটা কিন্তু মুখ্য কথা নয়। আমি যেটা মনে করি যে আমাদের মানুষের যে মানসিকতা, আমাদের রাজনীতিকদের যে মানসিকতা, যারা দেশ পরিচালনার দায়িত্বে থাকেন তাদের যে মানসিকতা, সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আমি যদি বিশ্বাস করি যে এই দেশ যারা পরিচালনার দায়িত্বে যায়, আমি কথা কখনো বলি না যে আমরা দেশ শাসন করব, এটা ভুল ধারণা একটা। মানুষ আমাদের ভোট দেয় দেশ শাসন করার জন্য নয়, মানুষ আমাদের ভোট দেয় তাদের প্রতিনিধি হিসাবে এই দেশকে পরিচালনা করার জন্যে। এবং এটা মনে রাখতে হবে, এই যে জনগণ, বাংলাদেশের 18 কোটি মানুষ, এই যে 300 জন সংসদ সদস্যকে তারা যে নির্বাচিত করে, সেই নির্বাচন করে তাদের হাতে যে দেশ পরিচালনার যে দায়িত্ব অর্পণ করে, সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য, এটা কিন্তু চিরদিনের জন্য না। এখানেই কিন্তু আওয়ামী লীগ মারাত্মক ভুল করেছিল। তারা ভেবেছিল তারা যে চিরদিনের জন্য তারা ক্ষমতায় এসেছে, এটা কিন্তু একটা বিরাট একটা ভুল, এবং যে ভুলের মাসুল আজকে আওয়ামী লীগ দিচ্ছে। এবং আমি বিশ্বাস করি যে
আমরা যদি এই মানসিকতায় আসি যে আমরা রাজনীতিক হিসাবে আমরা জনগণের সেবা করব, একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা সেই দায়িত্ব নেব, তারপরে আবার জনগণের কাছে ভোটের কারণে তাদের কাছে আমরা পরীক্ষা দিতে সম্মুখীন হব, এটাই হওয়া উচিত রাজনীতিকদের মানসিকতা। এবং শুধু রাজনীতিক নয়, এদেশের কোটি কোটি মানুষ, তাদের যদি মানসিকতার পরিবর্তন হয়, তাহলে আমি এটা বিশ্বাস করি না যে সংবিধান পরিবর্তন করব, দ্বিতীয় রিপাবলিক করব না, তৃতীয় রিপাবলিক করব না, চতুর্থ রিপাবলিক করব, নাকি সংবিধানকে সংশোধন করে নেব, এটা আসলে আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এইটা যে এই দেশে মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে, সেটা সংবিধানে ইতিমধ্যে লিপিবদ্ধ আছে। সেই অধিকার আওয়ামী লীগ খর্ব করেছিল, তারা যখন বাকশাল কায়েম করেছিল, একবার লিখিতভাবে ৭২ থেকে ৭৫, এবং একবার অলিখিতভাবে ২০০৯ থেকে ২০২৪-এর ভেতরে। এই যদি পরিস্থিতি হয়, তাহলে আপনি সংবিধান পরিবর্তন করুন বা সংবিধান পুনর্লিখন করুন, তাতে কোনো ফায়দা হবে না। স্যার, আপনি সংস্কারের কথা বলেছেন, বিশেষ করে পুলিশ বাহিনী, বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশনকে কিভাবে পুনর্গঠন করা যেতে পারে? এখানে আমি বিশ্বাস করি, যেটা একটু আগে আমি বলেছি, যে এখানে এই সরকারের উচিত ছিল সর্বপ্রথম তারা যখন দায়িত্ব গ্রহণ করেছে তার পরপরই কিছু দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নেয়, এক্সাম্পলারি যেটাকে বলা হয়। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি তো লক্ষ লক্ষ লোক প্রশাসন রয়েছে, তাদের সবাইকে যদি আপনি চাকরি থেকে বরখাস্ত করে দেন আজকে, কালকে দেশ কীভাবে চলবে? এটা তো কোনো বাস্তবসম্মত সমাধান নয়। কিন্তু আপনি কিন্তু ২০ লক্ষ লোককে আপনি বরখাস্ত না করে আপনি যদি ২০ জন বিরুদ্ধে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে এটাকে একটা এক্সাম্পলারি নিদর্শন হিসাবে আপনি দেশবাসীর ১৮ কোটি মানুষের সামনে তুলে ধরতে পারেন, তাহলে কিন্তু সেই ২০ লক্ষ থেকে ২০ জন বা ২০০ জন বাদ দিয়ে বাকি যারা থাকে তারাও কিন্তু সতর্ক হয়ে যাবে, এবং তারা বুঝতে পারবে যে দ্যাট দিস ইন্টারিম গভর্নমেন্ট মিনস বিজনেস। আমি খুব বিনীতভাবে বলছি, এই গভর্নমেন্ট সেই বার্তাটি দিতে বিগত ১০০ দিনে ব্যর্থ হয়েছে। ছাত্র জনতার আন্দোলনকে আপনি কিভাবে দেখেন? এতে বিএনপির ভূমিকা বা অবদান কতটুকু ছিল? ছাত্র জনতা আন্দোলনকে তো সবাই একইভাবে দেখছে। তাদের যে সফলতা, তারা বাংলাদেশের গণতন্ত্রের যে আন্দোলন, সেটাকে যে চূড়ান্ত পর্যায়ে তারা সফলভাবে নিয়ে গেছে, এটা নিয়ে তো কারো কোনো প্রশ্ন নেই। বরঞ্চ আমরা তাদের অভিনন্দন জানাই। তারা বুকের রক্ত ঢেলে দিয়ে, তারা গুলির মুখে দাঁড়িয়ে তারা প্রতিবাদ করেছিল, এবং সেই প্রতিবাদের যে ফলাফল সেটা তারা সফলভাবে অর্জন করেছে। তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। পৃথিবীর ইতিহাসে দেখুন, এভাবে স্বল্পতম সময়ের ভিতরে এভাবে হাজার হাজার যে জীবন, যারা এই যে প্রতিদান, এই যে আত্মত্যাগ, এর উদাহরণ পৃথিবীর ইতিহাসে কিন্তু অনেক বেশি নেই। হয়েছে পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময়ে, এটা হয়েছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। 17ই জুলাই 2024 সাল, যেদিন আমার গ্রামাঞ্চলে, আমার শহরে নরসিংদীতে জেল ব্রেকের ঘটনা ঘটেছিল, আমি কিন্তু সেদিন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সেখানে আমি তাদের বলেছিলাম যে এটা কিন্তু শুধু বাংলাদেশের ইতিহাস নয়, এটা বিশ্ব ইতিহাসে একদিন লিপিবদ্ধ হবে এই ঘটনা। এবং আমি অত্যন্ত বিনীতভাবে বলছি, হয়তো আমার কথা সঠিক হবে কি হবে না সেটা আমি জানি না, তারপরেও আমি বলছি, এই যে নরসিংদীতে যে জেল ব্রেকের ঘটনা হয়েছে, এটা কিন্তু ইটস এ প্রিকারসার অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। সেটা কিন্তু 17 জুলাইয়ের কথা। এবং তাদের আমি বলেছিলাম যে আজকে যে ঘটনা নরসিংদীতে ঘটেছে, তাতে বাংলাদেশে নিশ্চয়ই আমি বিশ্বাস করি আগামীতে একটি বৈপ্লবিক পরিবর্তন হবে। আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার এদেশে যেভাবে হিংস্রভাবে একটা ফ্যাসিবাদ কায়েম করেছিল, সেখানে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেখানে অনেকেই ধারণা করতে পারেনি যে এভাবে এই সরকারকে বিদায় নিতে হবে। কিন্তু আমি এটা বলেছি যে এই যে জনগণের যে বিক্ষোভ, ছাত্র জনতার যে বিক্ষোভ, মূলত ছাত্ররাই কিন্তু নরসিংদীর সেই ঘটনাটি তারা ঘটিয়েছিল। কাজে এই যে একটি সিগন্যাল তারা সেদিন দিয়েছিল 17ই জুলাই, আমি কিন্তু সেদিনই ধারণা করেছিলাম যে এই স্বৈরাচারী অত্যাচারী সরকার
বাংলাদেশে টিকে থাকতে পারবে না। এটা হচ্ছে একটি বিষয়। আর দ্বিতীয় যে প্রশ্নটি আপনি এর সঙ্গে প্রাসঙ্গিক যে প্রশ্নটি করেছিলেন, সেখানে বিএনপি বা বিরোধী দলের ভূমিকা কোথায়? আমি শুধু বিএনপি বলবো না, বিএনপি বাংলাদেশে সর্ববৃহৎ রাজনৈতিক দল, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমরা কিন্তু সবসময় সমমনা যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যারা গণতন্ত্রে বিশ্বাসী, সেই দলগুলোকে নিয়ে, প্রায় 44টি দলকে নিয়ে আমরা কিন্তু বিগত বছরের পর বছর ধরে সংগ্রাম করে গিয়েছি। কাজেই ঘটনাটি ঘটেছে 5ই অগাস্ট, কিন্তু সেটাই কিন্তু সব কিছু নয়। ঘটনার অন্তরালে কিন্তু অনেক কিছু থাকে। নাটকে যেমন পর্দার অন্তরালে কুশীলবরা প্রস্তুতি গ্রহণ করে, এখানেও কিন্তু তাই হয়েছে। দেখুন, আমি অতীতে বলেছি যে একটি ফুটবল খেলা 11 জন খেলোয়াড় থাকে। 11 জন খেলোয়াড় কিন্তু সবাই মিলে প্রতিপক্ষের বিরুদ্ধে বলটি নিয়ে খেলা করে, ড্রিবলিং করে, পাস করে। তারপরে তারা ব্যাক থেকে শুরু করে, গোলকিপার থেকে শুরু করে, ব্যাক থেকে শুরু করে, সেন্টার ফরওয়ার্ড, লেফট ফরওয়ার্ড, তাদের কাছে কিন্তু বলটি এগিয়ে দেয় এবং সর্বশেষ কিন্তু গোলটি একজনই করে এবং কৃতিত্ব কিন্তু যিনি গোল করেছেন তার কাছে যায়। পরের দিন যখন পত্রিকায় খবর বের হয়, আপনারাই লেখেন জনাব ওই ব্যক্তির গোলে মোহামেডান অথবা আজাদ স্পোর্টিং জয়লাভ করেছে, সেটাই কিন্তু খবর হয়। কিন্তু তার পেছনে বাকি 10 জন প্লেয়ারের যে অবদান রয়েছে, সেটা কিন্তু কেউ অস্বীকার করে না। তো এই একটি অত্যন্ত মান্ডেইন একটি উদাহরণ আমি আপনাদের সামনে দিলাম। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে যে বিগত বছরের পর বছর, 15 বছর ধরে এই যে সংগ্রাম, আত্মত্যাগ, আপনি কি বিশ্বাস করতে পারেন যে বিএনপি বিরোধী দলে থাকা অবস্থায় তাদের বিরুদ্ধে 1 লক্ষ মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছিল, 60 লক্ষ আসামি দেওয়া হয়েছিল, সর্বোচ্চ বেগম খালেদা জিয়া থেকে শুরু করে গ্রামের তৃণমূলের কর্মী পর্যন্ত। এটা কি সংগ্রামের অংশ নয়? এই কথাগুলো তো ভুলে গেলে চলবে না। জেল, জুলুম, নির্যাতন, বিএনপি নেতাকর্মীরা পুলিশের অত্যাচারে গ্রামে গঞ্জে বাড়ি থেকে পালিয়ে ধান খেতে গিয়ে, বনে জঙ্গলে গিয়ে তারা কি রাত কাটায়নি? এটাও তো বাস্তবতা, এটাও তো প্রতিবাদ। এবং এই প্রতিবাদ কেন করেছে তারা? এই প্রতিবাদ তো তারা ব্যক্তিগত কারণে করেনি, এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে সেই সংগ্রামের অংশ হিসাবেই তো করেছিল। কাজেই বিগত বছরগুলোর আন্দোলনে একটি বিস্ফোরণমুখ পরিস্থিতি বাংলাদেশের সৃষ্টি হয়েছিল। যে সফলতাটা ছাত্র জনতা, তারা সেই বিস্ফোরণমুখ পরিস্থিতিটা সঠিকভাবে উপলব্ধি করে ঠিক সঠিক সময় সেখানে দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে দিয়েছে এবং সেখানে তখন বিস্ফোরণ হয়েছে এবং সেই বিস্ফোরণে আওয়ামী লীগ তথা স্বৈরাচারী প্রধানমন্ত্রী তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটাই হচ্ছে আন্দোলনের সত্যিকার ইতিহাস। এখানে কাউকে ব্যক্তিগতভাবে একজনকে বা একটি গোষ্ঠীকে যদি আমরা বলি যে তারাই এই পরিবর্তন এনেছে, আমার মনে হয় সেই বিশ্লেষণ সঠিক হবে না। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, প্রতিটি মানুষ এই বিজয়ের অংশীদার। এটাই হচ্ছে আমার কথা। এই প্রসঙ্গে আরও একটি বিষয় উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে এই যে আজকে দেখুন, ছাত্ররা যে আমি যেটা বলেছি যে গোল কিন্তু একজনই করে যিনি সামনে খেলেন। এই যে একটা পরিস্থিতি, সেখানে যিনি গোলটি করেছেন, এই ক্ষেত্রে ছাত্র জনতা যে ভূমিকাটি পালন করেছে, এখানে এটাও স্বীকার করতে হবে ছাত্র জনতা যে ভূমিকা পালন করতে পারে, রাজনৈতিক দলের একজন সদস্য সেই ভূমিকা হয়তো পালন নাও করতে পারে। আমি স্পষ্ট করে দিচ্ছি বিষয়টি। বন্দুকের মুখে দাঁড়িয়ে আবু সাইদ বলেছিল আমাকে গুলি করো। একজন রাজনৈতিক কর্মীও বন্দুকের মুখোমুখি হয়েছে, কিন্তু সে কিন্তু এটা বলতে পারেনি এভাবে দাঁড়িয়ে যে আমাকে গুলি করো। এটা একটা বাস্তবতা। আমি বাস্তবতাটাকেই আপনাদের সামনে তুলে ধরছি। এখানে কোনো পক্ষ বিপক্ষের বিষয় নয়। কেন পারেনি? দেখুন, এখানে আমি স্পষ্ট করে বলে দিই, ছাত্ররা সর্বশেষ যে অঙ্ক নাটকের, সেই সর্বশেষ অঙ্কের সফলতা অর্জন করেছে যে কারণে, সেটা হচ্ছে ছাত্রদের কোনো পিছু টান নেই। একজন রাজনৈতিক কিন্তু গুলির মুখে দাঁড়ানোর সময় চিন্তা করে তার পরিবার রয়েছে, তার গৃহ সম্পত্তি রয়েছে, তার অর্থবিত্ত রয়েছে, তার ব্যাংক ব্যালেন্স রয়েছে, তার জায়গা জমি রয়েছে, অনেক কিছু চিন্তা করে। তো একজন ছাত্র কিন্তু কখনো সেগুলো চিন্তা করে না।
এবং পিছুছাড় নেই বলেই কিন্তু আবু সায়েদ সেভাবে বীরের মতো পুলিশের সামনে গিয়ে বুক চিতিয়ে বলতে পেরেছিল যে আমাকে গুলি করো। কাজে এই যে সত্যিকার যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণটিও কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে, এবং যে কারণে ছাত্ররা শেষ মুহূর্তে গিয়ে এই আন্দোলনের সফলতা ছিনিয়ে এনেছে। আর রাজনীতিকরা সেই সফলতা ছিনিয়ে আনতে পারেনি একথা বললেও কিন্তু ভুল হবে। তারা কিন্তু তার জন্য সেই সঠিক ক্ষেত্রটি প্রস্তুত করে ছাত্র জনতার হাতে তুলে দিয়েছে। স্যার, 5 আগস্টের পরে অনেক মহলে বিএনপি বিরোধী একটা মনোভাব দেখা যাচ্ছে। বিশেষ করে আপনি যে বললেন ঢালাওভাবে মামলা, গত সরকারের আমলে যেমন হয়েছে এখনও আমরা দেখতে পাচ্ছি ঢালাওভাবে মামলা হচ্ছে। আবার কিছু দখলের অভিযোগও আসছে, যদিও এটা আপনারা বিভিন্নভাবে, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। আমি যতদূর উপলব্ধি করেছি এখানে 3টি বিষয় রয়েছে, এবং আমি 3টি বিষয় আপনাদের সামনে স্পষ্ট করে দেব। প্রথম বিষয়টি রয়েছে, হ্যাঁ, কিছু এক্সেস হয়েছে এবং সেটা বিএনপিকে স্বীকার করে নিতে হবে। বিএনপি স্বীকার করে নিয়েছে। বিএনপির প্রায় সহস্রাধিক নেতাকর্মীকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে দল থেকে হয় বহিষ্কার করা হয়েছে, শোকজ করা হয়েছে। কাজে এই বিষয়গুলো কিন্তু ভুলে গেলে চলবে না। কাজে আমরা কিন্তু এ বিষয়ে সচেষ্ট রয়েছি, যাতে কোনো রকমের আইন কেউ নিজের হাতে তুলে না নেয়। আপনারা জানেন যে আমি নিজে আমার নিজের এলাকায় যখন আমি 5ই আগস্টের পরে যখন গিয়েছি, আমি সেখানে হাজার হাজার জনতা ছিল, তাদের সামনে বলেছি যে আমরা বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা চাই যে এদেশে আইনের শাসন ফিরে আসুক, এবং কেউ যদি অপরাধ করে থাকে আইনের মাধ্যমে তার বিচার করতে হবে। কাজে এটা হচ্ছে প্রথম, বলছি 3টি বিষয়, এটা হচ্ছে প্রথম বিষয়টি। কাজে যদি কিছু সেখানে হয়ে থাকে 5ই আগস্ট পরবর্তী সময়, তাহলে সে বিষয়টি নিয়ে আমরা সচেষ্ট আছি, আমরা সজাগ আছি, এবং আমরা ব্যবস্থা নিয়েছি, এবং প্রয়োজনে ভবিষ্যতে আরও ব্যবস্থা নেব। এটা হচ্ছে প্রথম বিষয়। কিন্তু এর সঙ্গে কিন্তু আরও 2টি বিষয় রয়েছে। সেটা কি? দ্বিতীয় বিষয়টি দেখুন, সেটা হচ্ছে যে 5ই আগস্টের পরে বাংলাদেশে তো লক্ষ লক্ষ আওয়ামী সমর্থক ছিল, যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল। আওয়ামী লীগ এই যে বাংলাদেশ থেকে গণমানুষের হাত থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, বিদেশে পাচার করেছে, দেশের ভিতরে তারা লুণ্ঠন করেছে। সেই অর্থগুলো কোথায়? সেই অর্থগুলো তো আওয়ামী লীগের নেতাকর্মী যারা ছিল তাদের কাছেই রয়েছে। তারা সবাই তো পালিয়ে যায়নি। বাংলাদেশে যদি একটা সাধারণ হিসাব আছে, 1/3 আওয়ামী লীগ করতো, 1/3 বিএনপি করে, 1/3 তারা মাঝামাঝি অবস্থানে আছে। তারা সব কিছু বিবেচনা করে কোনো সময় আওয়ামী লীগের দিকে যায়, কোনো সময় বিএনপির দিকে যায়। তো সেই যে 1/3 যদি বলি, সেই যে আওয়ামী লীগ, সেই 1/3 আওয়ামী লীগ হলেও তো প্রায় 5-6 কোটি লোক হয়। তারা কি সব দেশ ছেড়ে পালিয়ে গেছে? তারা তো দেশ ছেড়ে পালিয়ে যায়। হ্যাঁ, নেতাকর্মী যারা এক্সেস করেছে তারা পালিয়ে গেছে, কিন্তু যারা প্রতিটি পর্যায়ে, সেই সর্বোচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে, গ্রামের ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে যারা লুটপাট করেছে, দুর্নীতি করেছে, অন্যায় করেছে, বিরোধী দলের উপরে জুলুম করেছে, পুলিশ লেলিয়ে দিয়েছে আমাদের নেতাকর্মীদের উপরে, তারা তো সবাই পালিয়ে যায়নি। তারা কোথায়? তারা তো গ্রামেগঞ্জে ঘাপটি মেরে আছে। সেই দ্বিতীয় বিষয়টির দিকেও আপনাদের দৃষ্টি আকৃষ্ট করব। তারা কিন্তু এখন তারা ভালো মানুষ, যে অনেক জায়গায় সারা বাংলাদেশে তারা বিএনপির মধ্যে মিশে গিয়েছে, এবং তারা কিন্তু বিএনপির উপরে বদনাম চাপিয়ে দিয়ে বা বিরোধী দলের নেতাকর্মীদের বদনাম চাপিয়ে দিয়ে তারা এইসব অপকর্ম করছে, অপকর্মে লিপ্ত হয়ে তারা আবারও সুযোগ সুবিধা নিচ্ছে, কিন্তু দোষটা চাপিয়ে দিচ্ছে বিএনপির উপরে। কেননা মানুষের ধারণা এখন তো আওয়ামী লীগ নেই, কাজে কারা করছে? যে এটা সত্য নয় যে সব অপকর্ম বিএনপি করছে। এখানে কিন্তু একটু সিংহভাগ সেই আওয়ামী লীগের যে দুষ্কৃতকারীরা ছিল তারাই কিন্তু এই কাজগুলো করছে। এটা হচ্ছে 2। এবং সর্বশেষ যে তৃতীয় একটি বিষয় রয়েছে, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই যে দেখুন, এত বড় একটা পরিবর্তন এসেছে। দীর্ঘ 15 বছরে মানুষের অন্তরে যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভেরও তো কিছুটা বহিঃপ্রকাশ হয়েছে, এটাও তো কেউ অস্বীকার করতে পারবে না। এবং দেখুন, এই যে গণভবনে 5ই আগস্টের বা 6ই আগস্টে যে ঘটনা আপনারা সরাসরি প্রত্যক্ষ করেছেন, সেখানে মানুষ গিয়েছে,
মানুষ হয়তো সেখান থেকে একটি জিনিস নিয়ে এসেছে। কেউ যদি বলে যে সে চুরি করার জন্য বা অপরাধ করার জন্য সেখানে গিয়েছিল, এটা কিন্তু সত্য নয়। মানুষের যে মানসিকতা সেটা আপনাকে বুঝতে হবে। মানসিকতাটা কি? মানসিকতাটা হচ্ছে তারা প্রতিবাদ করেছে। এটা কিন্তু সেখান থেকে যে একটি জিনিস তারা কালেক্ট করে নিয়ে এসেছে, এটা একটা প্রতিবাদ, এটা কিন্তু চর্যবৃত্তি নয়। কাজে সেই সত্যটাও কিন্তু আপনাদের বুঝতে হবে। এবং আমি একথা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি যে তাৎক্ষণিকভাবে যে ঘটনাগুলো তখন ঘটেছিল, সেই ঘটনাগুলি যদি না ঘটতো এত বড় বিপ্লবের পরে, তাহলে আমি কিন্তু বাংলাদেশের মানুষের স্বাভাবিকতা নিয়ে প্রশ্ন করতাম। তখন যদি মানুষ অ্যাবসলিউটলি নর্মাল থাকতো এবং কোনো কিছুই না ঘটতো, তাহলে আমি বুঝতাম যে বাংলাদেশের মানুষের সাইকোলজিতে কিছু সমস্যা আছে। এটা কিন্তু মানুষের স্বতঃপ্রবৃত্ত একটা স্বাভাবিক প্রতিক্রিয়া, তারই ফলাফল হিসাবে সেই ঘটনাগুলো ঘটেছিল। কাজে আমি আশা করি 3টি বিষয়ে আলাদা করে আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যে 44টি রাজনৈতিক দল আপনারা রাজপথে আন্দোলন করেছেন, এরকম তো সেক্ষেত্রে আগামী নির্বাচনের জন্য বিএনপি কতটা প্রস্তুত, এই দলগুলোকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন? আমরা তো একটু স্পষ্ট করে দিয়েছি, এখন নয়, অনেক আগে, এখন থেকে প্রায় 2-3 বছর আগে আমরা গণতন্ত্র মনা যে দলগুলো বাংলাদেশে রয়েছে তাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি। আমি একটা স্পষ্ট একটি উদাহরণ দিয়ে কথাটি বলি। দেখুন, আমাদের চেয়ারপারসন সর্বপ্রথম 19শে ডিসেম্বর 2022 সাল, এখন থেকে 2 বছর আগের কথা, সেদিন কিন্তু তিনি বিএনপির একটি সংস্কার পরিকল্পনা তিনি ঘোষণা করেছিলেন। তার পরবর্তীতে দেখেছেন আমরা বাকি যে গণতন্ত্রকামী যে দলগুলো আছে তাদের সঙ্গে বসে সেটাকে সংশোধন, পরিবর্ধন করে আমরা 31 দফাতে এখন চলে এসেছি। তো কাজেই আমরা তো সবার সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই। যারা এদেশে গণতন্ত্রে বিশ্বাস করে তাদের সঙ্গে তো আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আমাদের দ্বন্দ্ব হয়েছে যারা বাংলাদেশের গণতন্ত্রের বিরোধী শক্তি, আওয়ামী লীগ, যারা মুখে গণতন্ত্রের কথা বলে, যারা গণতন্ত্রের লেবাস পরে যারা স্বৈরতন্ত্র করে, আমাদের প্রতিবাদ তো তাদের বিরুদ্ধে। তারা একটু আগে আমি ব্যাখ্যা করেছি, তারা নিজেদের বলে, একদিকে বলে মুক্তিযুদ্ধের শক্তি, অপরদিকে তারা কী করেছিল 72 থেকে 75-এ তারা রক্ষী বাহিনী সৃষ্টি করে 30,000 মুক্তিযোদ্ধা তথা বাংলাদেশের দেশপ্রেমিককে হত্যা করেছিল, করেনি? পরবর্তীতে কি করেছে তারা 2009 থেকে 2016-তে? তারা 7-8 হাজার মানুষকে গুম করেছে, হত্যা করেছে, করেনি? তো তাহলে তারা কীভাবে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হতে পারে? তারা তো কোনোদিন গণতন্ত্রে বিশ্বাস করেনি। তারা মুখে গণতন্ত্রের বলি আউড়িয়েছে, কাজে করেছে তার উল্টো। বিএনপি নির্বাচনের পর জাতীয় সরকারের কথা বলছে, এটি আসলে কিভাবে সম্ভব? এই বিষয়টি কিন্তু অত্যন্ত স্পষ্ট। দেখুন, আমরা কিন্তু এখন নয়, এটা কিন্তু আমরা বিগত বছরগুলিতে একই কথা বলে আসছি। আমাদের কথা একটি, গণতন্ত্র কিন্তু একটি বিরোধী দল অত্যাবশ্যকীয়। যদি বিরোধী দল না থাকে তাহলে কিন্তু জবাবদিহিতা নিশ্চিত হয় না, এবং যদি জবাবদিহিতা নিশ্চিত না হয় তাহলেই ভয় থাকে যে সরকার একটি একদলীয় পথে চলে যেতে পারে। এবং সেই কারণে কিন্তু আমরা এই বিষয়টি বলেছি যে যারা গণতন্ত্রে বিশ্বাস করে আমরা তাদের সঙ্গে একসঙ্গে কাজ করছি। যে গণতন্ত্রে বিশ্বাস করেও কিন্তু এরকম পরিস্থিতি সৃষ্টি হতে পারে যেখানে বিভিন্ন রকমের মতবিরোধ থাকতে পারে, বিভিন্ন নীতিতে, বিভিন্ন কার্যপদ্ধতিতে, কিন্তু আমাদের আদর্শ এবং উদ্দেশ্য কিন্তু সবারই এক, সেটা হচ্ছে যে দেশে গণতন্ত্র আনতে হবে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তাদের কথা সম্পূর্ণ আলাদা, কিন্তু যারা গণতন্ত্রে বিশ্বাস করে আমরা তাদের সবাইকে নিয়ে আমরা এই দেশের, বাংলাদেশের কল্যাণে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এবং সেই কারণেই কিন্তু আমরা বলেছি যে নির্বাচন দিতে হবে, কারণ নির্বাচনে মানুষের মতামতটা প্রকাশ করতে হবে। নির্বাচনটাকে যদি আমি কোনো কারণে ব্যাহত করি অথবা যদি আমরা এরকম আমরা একটা ভাব নেই, যে আমরা এরকম একটা ধারণা নেই যে না, মানুষ তো কি নির্বাচনে কি বলবে আমরা জানি যে নির্বাচনের কোনো প্রয়োজন নেই, যেটা আওয়ামী লীগ করেছিল, দিনের ভোট রাতে করেছিল, ব্যালট বাক্স স্টাফ করেছিল, 18-তে কী হয়েছিল আপনারা জানেন, 2014-তে কী হয়েছিল আপনারা জানেন, এমনকি 2008-এ সেটাও তো একটা সাজানো নির্বাচন ছিল। নির্বাচনের আগেই তো সেখানে 11 যারা কুশীল তারা আগেই নির্ধারণ করে নিয়েছিল কোন সিট থেকে কে নির্বাচিত হবে। কাজে তখন হয়তো অনেকে বলেনি, আমরা তখন প্রতিবাদ করেছিলাম, আমি সেদিন প্রতিবাদ করেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, 1/11 প্রথম
প্রথম প্রতিবাদ আমরা এখানে বসে, আজকে আপনি যেখানে ইন্টারভিউ নেন সেখানে বসে প্রথম প্রেস কনফারেন্সে আমি প্রতিবাদ করেছিলাম। এটি কীভাবে সম্ভব হতে পারে? একই নির্বাচন নাকি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নির্বাচন অনেকে দাবি করেছিল, সেখানে একটি ভোট কেন্দ্রে কীভাবে 100% ভোটের জায়গায় 109% ভোট কীভাবে পড়ে, সেই প্রতিবাদ তা আমি করছিলাম। তাহলে সেই 111-এর নির্বাচন কীভাবে সঠিক নির্বাচন ছিল না। কাজে নির্বাচন কখনো কোনো দিন জোর করে আদায় করে নিলে সেটাকে জাস্টিফাই করা যায় না, আওয়ামী লীগ পারেনি। কাজে আমরা এই কথাটি বারবার বলছি যে নির্বাচন হতে হবে এবং নির্বাচনে মানুষের মতামত যেটা, সেটাকে কিন্তু আমার শ্রদ্ধা করতে হবে। তারপরে আমরা যদি কোনো ধরনের কোয়ালিশন করি বা যারা গণতন্ত্রকামী দল আছে তারা যদি আমাদের সঙ্গে একই সঙ্গে তারা সরকারি এসে এদেশে মানুষের সেবা করতে চায়, আমরা তো তাতে কোনো অমত করিনি। সেটাই আপনার প্রশ্নের উত্তর। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে, এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বাংলাদেশের রাজনৈতিক অধিকার তো যে কেউ করতে পারে, এটা তো আমাদের মৌলিক অধিকার। অনেকে বলে সাংবিধানিক অধিকার, আমি বলবো সংবিধান থাকলো কি না থাকলো, আমি একটু আগে সংবিধান সম্বন্ধে আমার মতামত দিয়েছি। সংবিধান পুনর্লেখন হলো কি সংশোধন হলো সেটা বড় কথা নয়, মানুষের যে মৌলিক অধিকার সেটা তো আমাকে স্বীকার করতে হবে। বিলাতে তো কোনো লিখিত সংবিধান নেই, তো তারা পুনর্লেখনের তো কোনো দিন কি বিলাতে এসেছে? এইটাই বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমি যেটা বলেছি যে আমাদের মনের পরিবর্তন আনতে হবে, আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। আমি এখানে এই প্রসঙ্গে আরেকটি কথা আপনাকে বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তো কথায় কথায় বলছি যে আওয়ামী লীগ এদেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, প্রশাসন পুলিশকে ধ্বংসন করেছে, পাবলিক সার্ভিস কমিশনকে ধ্বংস করেছে, ইলেকশন কমিশনকে ধ্বংস করেনি কোনটা, সব কিছু ধ্বংস করে দিয়েছে। তো আপনি কি শুনেছেন কেউ কোনো দিন বলেছে যে কথাটা আমি এখন বলতে চাই? তারা এই সমস্ত কিছু ধ্বংস করার যে সবচেয়ে বড় যে জিনিসটি আওয়ামী লীগ ধ্বংস করেছে, তারা বাংলাদেশের কোটি কোটি মানুষের চরিত্র ধ্বংস করে দিয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং সেই চরিত্র ধ্বংস যেটা করে দিয়েছে সেটা যতদিন না আমরা সংশোধন করতে পারবো, এদেশে মানুষের মানসিকতার পরিবর্তন যতদিন না আমরা আনতে পারবো, ততদিন কিন্তু আমরা যত সংস্কারই করি না কেন, কোনো সংস্কারে কোনো লাভ হবে না। কাজে আমি এই প্রাসঙ্গিক কথাটি এখানে বললাম, এটা বলা প্রয়োজন ছিল। ঠিক একইভাবে আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি যে এখানে কিন্তু আমাদের নিজের কাছে সৎ হতে হবে, আমার অন্তরের কাছে সৎ হতে হবে। আওয়ামী লীগের ব্যর্থতার মূল কারণ কিন্তু সেটাই, তারা মুখে একটা বলেছে কিন্তু তারা অন্তরে তারা বিশ্বাস করেছে ভিন্ন জিনিস। তারা ভেবেছিল দেশটি বুঝি তাদের পৈতৃক সম্পত্তি, এটা তো হতে পারে না। দেশের সত্যিকার মালিক হচ্ছে দেশের জনগণ। ওই যে রাজনৈতিক দল গঠনের কথাটা যে আমি বললাম, এর পিছনে কোনো সরকারের কিংবা ইন্ধন দেখেন কিনা, কিংবা কিংস পার্টি গঠনের মতো কোনো বিষয়? না, এই বিষয়ে যেটা আমি ইতিমধ্যে বলেছি, যে কেউ রাজনৈতিক দল গঠন করতে পারে। একটা কথা আছে, এটাও একটা মৌলিক কথা, রাইট অফ অ্যাসোসিয়েশন। এটা সংবিধানেও লেখা থাকে, সংবিধানে লেখা থাকুক বা না থাকুক, রাইট অফ অ্যাসোসিয়েশন তো মানুষের আছে। কাজে এখানে দল গঠন করতে পারে, কিন্তু এখানে একটি সতর্কবাণী আমি দেব, যেটা হচ্ছে যে আপনারা জানেন একটা খুব মজার কথা আছে, কিংস পার্টি। হ্যাঁ, কাজে সরকার ক্ষমতায় থেকে যখন কোনো রাজনৈতিক দল সৃষ্টি করে সেই দলের গ্রহণযোগ্যতা কিন্তু কোনোদিন জনগণের কাছে আসে না। এটা বাংলাদেশের ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাসে এটা বারবার প্রমাণিত হয়েছে। কাজে সরকার ক্ষমতায় থেকে যতই দল গ্রহণের চেষ্টা করুক না কেন, সেটা আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তাদের পরীক্ষা তো আমাদের বিএনপির কাছে নয়, তাদের পরীক্ষা দিতে হবে বাংলাদেশের জনগণের কাছে, 12 কোটি ভোটারের কাছে। যে 12 কোটি ভোটার যদি তাদের গ্রহণ করে, তারা রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের 12 কোটি ভোটার একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি তাদের প্রত্যাখ্যান করে, তাদেরকে সেই প্রত্যাখ্যান স্বীকার করে নিতে হবে। আপনারা দেখেছেন 111-এর চেষ্টা করা হয়েছিল কিংস পার্টি তৈরি করা, সেটা কি সফল হয়েছে? সফল তো হয়নি। এবং আপনি যে কথাটি বলতেছেন, ছাত্ররা হয়তো দল গঠন করার কথা চিন্তা করেছে, তার একটি নাগরিক কমিটিও তো করেছিল এই বিষয়ে, তাদেরকে মধ্যে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি যতদূর পত্রপত্রিকায় দেখেছি। কিন্তু আজকে আপনি নাগরিক কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে দেখুন, আমি নিজে তাদের সঙ্গে কথা বলি, আমি তো একজন শিক্ষক, ছাত্রদের সঙ্গে আমার সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে, আমি তাদের সঙ্গে কথা বলি। তারা নিজেরাও কিন্তু এখন অনেকটা উপলব্ধি করেছে যে নিশ্চয়ই রাজনৈতিক দল গঠন করতে পারে, এটা তাদের মৌলিক অধিকার, এটা একজন মানুষের ফান্ডামেন্টাল রাইট, কনস্টিটিউশন থাকুক বা না থাকুক। কিন্তু প্রশ্নটি হচ্ছে বাস্তবতার, ছাত্রদের যে মূল দায়িত্ব সেটা পালন না করে যদি তারা ভিন্ন পথে, ভুল পথে পরিচালিত হয়, তাহলে
তারা কি ভাবে বা না ভাবে সেটা বড় বিষয় নয়, বাংলাদেশের মানুষ এটাকে গ্রহণ করবে কি করবে সেটাই হচ্ছে বড় বিষয়। এবং আমি আপনাকে বিনীতভাবে বলছি যে অন্তত নাগরিক কমিটির বিষয়ে আমি বলতে পারি তারা কিন্তু বিষয়গুলো নিয়ে চিন্তা করছে। একেবারে যে তারা বাংলাদেশের মানুষের চিন্তাধারা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এটা আমি বলবো না। এবং এখানে আরেকটি কথা আমি এটা হয়তো আমাকে ক্ষমা করবেন, আমি হয়তো শিক্ষক হিসাবেই বলি, আমি অনেক সময় কথা বলি যে ছাত্রদের মূল যে দায়িত্ব সেটা হচ্ছে লেখাপড়া করা। যতদিন তারা ছাত্র রয়েছে ততদিন তাদের লেখাপড়া করতে হবে, লেখাপড়া করে তাদের বৃহত্তর জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি কিন্তু ক্লাসের ছাত্রদের এখনও বলি, আমি এখনও জানেন ছাত্রদের সঙ্গে আমি ইন্টারাকশন করি, আমি এখনও তাদের বলি তোমরা জীবনে 4টি বছর কষ্ট করো। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আমি এই কথা বলি, তোমরা জীবনে 4টি বছর কষ্ট করো, তোমরা কিন্তু পরবর্তী 40 বছর তার ডিভিডেন্ড পাবে। কিন্তু তোমরা যদি এই 4 বছর ফাঁকি দাও তারপরে যদি আশা করো পরবর্তী 40 বছর তার সুফল পাবে, সেটা কিন্তু পাবে না। কাজে আজকেরও অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অত্যন্ত বিনীতভাবে বলবো তাদেরকে কিন্তু এই মেসেজগুলো, এই কঠিন সত্য যেগুলো, সেই কঠিন সত্যের মেসেজগুলো কিন্তু তাদের দিতে হবে, যাদের আন্দোলনের ফসল হিসাবে যে ইন্টারিম গভর্নমেন্ট আজকে এখানে এসেছে, কিন্তু যেহেতু তারা আজকে সরকারে এসেছে তাদের কিন্তু সত্য কথা, সঠিক কথা বলতে হবে। তাদের কিন্তু শেওলার স্রোতে ভেসে গেলে চলবে না। স্যার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশের বাইরে আছেন, উনি কবে নাগাদ ফিরবেন, আর এখন ওনার ফিরতে বাধাটা কোথায়? এই বিষয়টি নিয়ে দেখুন, আমরা তো এই দলটি পরিচালনা করে এসেছি সফলতার সঙ্গে, এবং তিনি তো লন্ডন থেকে বসে সে আমাদের নেতৃত্ব দিয়েছেন। দেখুন এখানে একটা বিরাট অ্যাডভান্টেজ আছে, 50 বছর আগের রাজনীতি আর আজকের রাজনীতি কিন্তু এক নয়। আজকে এই যে মডার্ন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি বলুন বা যাই বলুন, বা কমিউনিকেশন টেকনোলজি বলুন, যাই বলুন, তার বদৌলতে কিন্তু আজকে কিন্তু মানুষের যে ফিজিক্যাল যে লোকেশন সেটা কিন্তু 25 বছর বা 50 বছর আগে যেরকম ছিল আজকে কিন্তু সেরকম নেই। কাজে এখানে আমি আপনার সঙ্গে বসে যে সামনাসামনি যে কথাগুলো বলছি, এই কথাগুলো যে আপনি রেকর্ড করছেন এটা কী জন্য করছেন? আপনি তো কালকেই অথবা আজকে বিকেলে গিয়ে আপনি এই যে যেটাকে আমরা বলি বেতার, রেডিও বলতাম, এখন টেলিভিশন, দূরদর্শন বলে, যে দূরদর্শনের মধ্যে আপনি তো সারা দেশে ছড়িয়ে দেবেন। কাজে আমাদের এই যে আলাপচারিতা সেটা তো এই কক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। কেন নয়? মডার্ন টেকনোলজি আমাকে সেই সুযোগ দিয়েছে। তো কাজে ফিজিক্যালি আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি লন্ডনে অবস্থান করছে বা আমরা ঢাকায় অবস্থান করছি, এটা কিন্তু অতীতে যেমন গুরুত্বপূর্ণ বিষয় ছিল, আজকের দিনে আমি এটা এত গুরুত্বপূর্ণ বিষয় মনে করি না। তারপরে যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হয়েছে, একজন এখানে আসা যাওয়া যে কোনো সময় হতে পারে। আর এখানে কিছু আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশের যে বাস্তবতা, সেই বাস্তবতার বিষয়টিকেও তো আমাদের বিবেচনায় নিতে হবে। সব কিছু বিবেচনা করে যেটা সঠিক সিদ্ধান্ত সেটা সঠিক সময় আসবে, এই নিশ্চয়তা আমি আপনাদের দিতে পারি। স্যার, তারেক রহমান সাহেব বলেছেন আগামী নির্বাচন বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ, আপনি কি মনে করেন? নির্বাচন তো সবসময় আমাদের জন্য চ্যালেঞ্জ, শুধু আমাদের জন্য চ্যালেঞ্জ আমরা মনে করি বলেই তো আমরা জনগণের সঙ্গে আছি। আওয়ামী লীগ কিন্তু মনে করেনি যে নির্বাচন একটি চ্যালেঞ্জ, তারা ভেবেছে নির্বাচনকে তারা ইচ্ছামতো সাজিয়ে নেবে, দিনের ভোট রাতে করে নেবে, অথবা তারা ব্যালট বক্স ছিনতাই করে নেবে, অথবা তারা বিরোধী দল ব্যতি রেখে 300 সিটের মধ্যে 154 সিট তারা একাই বিনা ভোটে দখল করে নেবে। কাজে যখন কেউ মনে করে যে নির্বাচন, কোনো রাজনৈতিক দল যখন মনে করে যে নির্বাচন চ্যালেঞ্জ নয়, নির্বাচন আমার হাতের মুঠোয় আছে, আমি যা খুশি তাই করবো, তখনই কিন্তু সেই দলের বিপদ হয়। রাজপথে আমরা দেখেছি বাংলাদেশ জামায়াত ইসলামীর সঙ্গে আপনারা দীর্ঘদিন একসঙ্গে এক প্ল্যাটফর্মে আন্দোলন করেছেন, একই ইস্যুতে একই দাবিতে, কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে আপনাদের বক্তব্যের মধ্যে কিছুটা দূরত্ব বোঝা যাচ্ছে। এটা কেন? আপনারা কি আবার সামনে একত্রিত হওয়ার বা কোনো আছে কিনা? না, জামাতের সঙ্গে বিএনপির কি দূরত্ব আছে বা নাই সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমি যে কথা স্পষ্ট ভাষায় বলেছি, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা গণতন্ত্রের আন্দোলনে রয়েছি কিনা। গণতন্ত্রের আন্দোলনে যারা রয়েছে আমরা তো সবাই একসঙ্গে কাজ করেছি। দেখেন এই প্রশ্নটি কেন করছেন আপনি? আমি যদি একটু অতীতে ফিরে যাই, যে 2001 সালের কথায় ফিরে যাই, যেমন নির্বাচনের আগে আমাদের একটি নির্বাচনী একটি
আমরা আতাত করেছিলাম, কোয়ালিশন করেছিলাম, এবং সেই কোয়ালিশনে আমরা জয়লাভ করে তখন জামাতকে আমাদের যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটে তারা অংশ হিসেবে কাজ করেছে, তাই না? তো কাজেই এই যে বিষয়টা, সেটা ছিল একটি নাম্বার গেম বলা যায়, অনেক সময় বলা যায়। কারণ গণতন্ত্র কিন্তু একটা নাম্বার গেম। গণতন্ত্রে আপনাকে 100টার মধ্যে 51টা বিষয় পেতে হবে। 51 না পেলে কিন্তু 49 যদি আপনি পেয়ে যান তাহলে কিন্তু আপনি পরাজিত, 51 পেলে আপনি জয়লাভ করেন। এবং সেটা যে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি যেটা আমরা ফলো করি, সেখানে কিন্তু এই নাম্বার গেমটা ইম্পর্টেন্ট। পার্লামেন্টে আপনাকে সংখ্যাগরিষ্ঠ সিট পেতে হবে, তাহলে আপনি সরকার গঠন করতে পারবেন। কাজেই এটা তো পৃথিবীর সব দেশেই কোয়ালিশন হয়ে থাকে, আমরা জামাতের সঙ্গে কোয়ালিশন করেছি। কাজে এটা তো এরকম কোনো বিষয় নয় যে জামাতের একটা ধ্যান ধারণা চিন্তাধারা রয়েছে, তাদের একটা জানি না কি তারা হয়তো মনে করতে পারে তাদের একটা আধ্যাত্মিক বিষয় রয়েছে। আমরা তো রাজনীতি করি জাতীয়তাবাদের আদর্শে, যে আমাদের রাজনীতি আমাদের কাছে আছে, জামাতের রাজনীতি আমাদের কাছে আছে। আমরা সবাই গণতন্ত্রের যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা যারা সমমানের দল সবাইকে নিয়ে আমরা একসঙ্গে আন্দোলন করেছি। আওয়ামী লীগকে আমরা চিহ্নিত করেছি গণতন্ত্র বিরোধী হিসাবে, ফ্যাসিবাদী হিসাবে, এবং তাদেরকে অপসারণের জন্য আমরা রাজপথে নেমেছি। কাজে আমি তো এখানে কোনো কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব বিএনপি দেখি না। স্যার, আনুপাতিক হার পদ্ধতিতে জামাত চায়, জামাত সহ অনেকগুলো দল নির্বাচন চায়, বিএনপি চায় না কেন? না, বিএনপি চাওয়া না চাওয়ার বিষয় তো নয়। আমরা যেটা এটা তো বিষয়টি স্পষ্ট, এই নিয়ে আমরা হয়তো আলাদাভাবে কথা বলব। আনুপাতিক হারের যে নির্বাচন পদ্ধতি, দেখুন আমরা তো ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি আমরা ফলো করি, সেইটাই মডেল হিসাবে নিয়েছি, এবং আমাদের 71 সাল থেকে আমরা কিন্তু সেই মডেলেই কাজ করে যাচ্ছি। বিলাতের আমাদের পার্লামেন্ট বা আমাদের দেশের বয়স 53-54 বছর হতে যাচ্ছে। তো এই যে বিলাতের যে ডেমোক্রেসি, সেটার বয়স তো 1000 বছর। তারা কি প্রফেশনাল সিস্টেমে গিয়েছে? যায় তো না। আমেরিকার যুক্তরাষ্ট্র 250 বছরের ইতিহাস, তারা কি প্রফেশনাল ফর্মে গিয়েছে? তো যায় তো। তো কাজে আমাদেরকে প্রফেশনাল ফর্মে যেতেই হবে, প্রফেশনাল ফর্মে না গেলে গণতন্ত্র হবে না, এটা তো কোনো যুক্তির কথা নয়, এটা তো কোনো দলের আবেগের কথা হতে পারে। সেটা একটা পদ্ধতি। কিন্তু এখানে দেখুন, বাংলাদেশের বিষয়টা আপনাকে উপলব্ধি করতে হবে। এখানে রাজনৈতিক দল সম্বন্ধে মানুষের বেশ কিছু রিজার্ভেশন আছে, এটাও সত্য। রাজনীতিক হিসেবে আমরা যে সব পরীক্ষায় সঠিকভাবে পাশ করেছি তাও তো কথা নেই, আমরাও তো ভুল করেছি, সেই ভুলগুলো তো আমাদের স্বীকার করে নিতে হবে। যখন আমি একটা উদাহরণ দেবো আপনার প্রশ্নের জবাব দিতে, আর অনেক যুক্তি আছে, আমি বলতে যাব না। যে দেখুন, যদি প্রফেশনাল পদ্ধতিতে নির্বাচন হয় বাংলাদেশে, তাহলে একজন প্রার্থী সে জয়লাভ করার জন্য জনগণের কাছে যাবে না দলের কাছে যাবে? কার কাছে যাবে? দলের কাছে যাবে। তো তাহলে তো আমরা যেই গণতন্ত্রের যে মূল নীতি, আমরা জনগণের প্রতিনিধি হয়ে সংসদ গঠন করি, এবং সেই সংসদ তখন সরকার গঠন করে, তাহলে সেই প্রিন্সিপালের সঙ্গে তো আমি বিশ্বাস করি এটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। এবং দলের যে ক্ষমতা, সেই ক্ষমতার অপব্যবহারের তো একটা আশঙ্কা এসে যায় তখন। কাজে এই যে একটি উদাহরণ আমি দিয়েছি, যে কারণে আমরা বিশ্বাস করি যে আমরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার যা নীতি, সেটাতে বিশ্বাস করি। কারণ আমরা তো জনগণের প্রতিনিধি, এবং দেশের মালিক তো আমরা নই, দেশের মালিক তো জনগণ। তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য আমাদের সেই দায়িত্বটা দিয়েছে, সেই নির্দিষ্ট সময় পরে তো সেই দায়িত্ব আবার শেষ হয়ে যাবে। কিন্তু আমি যদি দলের কাছ থেকে সেই দায়িত্ব নেই, দল আমাকে দিয়ে দিচ্ছে, এমপি করে দিচ্ছে, আবার দলের কাছে আমি ফিরে যাব, তাহলে তো আমি মনে করি যে আসলে এই যে ডেমোক্রেসির যে মূল ভিত্তি জনগণ, সেখানে একটা কন্ট্রাডিকশন হচ্ছে। ইউরোপের কথা আলাদা, ইউরোপের কোনো কোনো দেশে আমি স্বীকার করি এটা, তারা বিভিন্ন তাদের বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে তারা কিছু কিছু ক্ষেত্রে তারা প্রফেশনাল সিস্টেমের প্রবর্তন করেছে, এটা সত্য, আমি অস্বীকার করি না। হয়তো কোনো বিশেষ ক্ষেত্রে সেটা প্রয়োজন থাকতে পারে, কিন্তু সাধারণভাবে আমি বলবো যে সেই প্রফেশনাল সিস্টেমের নীতিগুলো বাংলাদেশের বেলায় তো কোনোভাবেই প্রযোজ্য নয়। বরঞ্চ আমি যে কথা বলেছি যে এখানে যারা রাজনৈতিক নেতা হবে, তাদের যে আনুগত্য, তাদের যে জবাবদিহিতা, সেটা জনগণের কাছে থাকতে হবে, দলের কাছে নয়। সেই কারণে আমি বিশ্বাস করি যে এদেশে প্রফেশনাল সিস্টেম এই দেশের জন্য প্রযোজ্য হবে না। আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতিকে আপনি কীভাবে দেখেন?
আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি সম্পূর্ণ আওয়ামী লীগের উপর নির্ভর করবে। তারা যদি যে ভুলের চোরাবালিতে তারা যেভাবে ঘুরপাক করছে বিগত 100 দিন আমরা দেখছি, সেভাবে যদি তারা চলতে থাকে, তাহলে আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হব যে আওয়ামী লীগের যে ভবিষ্যৎ সেটা অত্যন্ত ভয়ঙ্কর। আজকে দেখুন, এই যে 100 দিন গিয়েছে, এর মধ্যে কোনো কাউকে আপনি দেখাতে পারবেন, একটি ক্ষেত্রে আপনি দেখাতে পারবেন যেখানে আওয়ামী লীগ বলেছে যে তারা মারাত্মক একটি ভুল করেছে, তারা এই জাতির কাছে তারা সে কারণে ক্ষমাপ্রার্থী হয়েছে, অথবা তারা নিজেদের সে ভুল সংশোধন করে নিয়ে আগামীতে গণতন্ত্রের পথে তারা হাঁটবে। এ ধরনের কোনো একটি বক্তব্য আপনারা বিগত 100 দিনে দেখাতে পারবেন না। আমি সেই কারণেই শঙ্কিত যে আজকে যে আপনি প্রথম যে প্রশ্নটি করেছিলেন নির্বাচনে কে অংশগ্রহণ করতে পারবে কি পারবে, তার সঙ্গেও তো এই প্রশ্নটি আপনার এই দ্বিতীয় প্রশ্নটি জড়িত। যে বাংলাদেশের যে মূল, আমরা যে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম, কেন করেছিলাম, তার দুটি মূল বক্তব্য ছিল। একটি ছিল গণতন্ত্র, আরেকটি ছিল দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি। যদি গণতন্ত্রের বিষয়টি মুখ্য হয়ে থাকে, সেদিন আমরা বলেছিলাম যে পাকিস্তানের অবকাঠামোর ভিতরে কোনোদিন গণতন্ত্র হতে পারে না, যে কারণে আমরা একটা আলাদা ভূখণ্ড চাই, যার নাম হবে বাংলাদেশ। তো আমরা তো গণতন্ত্রের জন্য এই দেশ স্বাধীন করেছিলাম। তো আওয়ামী লীগ যদি নিজেদের স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করে, তাদের সর্বপ্রথম প্রমাণ করতে হবে তারা গণতন্ত্রের পক্ষে শক্তি। তারা সেটা তো করেইনি, বরং তারা গণতন্ত্রের বিরোধিতা করে গণতন্ত্রকে দেশে ধ্বংস করে দিয়েছে। এটাই হচ্ছে বাস্তব। 5 আগস্টের পরে আমরা দেখছি যে ব্যবসায়ী শিল্পপতিদের বিরুদ্ধেও মামলা হচ্ছে, তাহলে দেশটা কোথায় যাবে? এটাকে কীভাবে দেখেন? ব্যবসায়ী শিল্পপতিদের বিরুদ্ধে মামলা হয়েছে, হ্যাঁ, এটা হয়তো আপনি আক্ষরিক অর্থে বলতে পারেন, কিন্তু এটা আসলে বাস্তবতা নয়। বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ যে অলিগার্কি সৃষ্টি করেছিল, এবং এটা তো পলিটিক্যাল সায়েন্সের একটি টার্ম আপনারা জানেন, যে সেই অলিগার্কি যারা এই দেশকে লুটপাট করে দেশকে একটা মগের মূল্যকে পরিণত করেছিল, একটা রাজনৈতিক শক্তি এবং এই যে ব্যবসায়িক শক্তি, তারা একটি গোষ্ঠী তৈরি করেছিল। কাজে আপনি যেটা বলছেন সেটা কোনো ব্যবসায়িক গোষ্ঠীর বিরুদ্ধে, ব্যবসায়িকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এটা আমি মনে করি না। সে অলিগার্কিকে বিরুদ্ধে বাংলাদেশের অর্থনীতিকে তারা ধ্বংস দ্বারপ্রান্তে নিয়ে এসেছিল। সে বিষয়ে তো দেশের মানুষের একটা মৌলিক দাবি থাকতেই পারে যে তারা সুবিচার চায়। আজকে এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি দেখতে পাচ্ছেন, আমি ব্যাংক লোপাট হয়েছে, বিদেশের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, আমি সেই বিষয়ে নাই বা গেলাম। একজন যে রাজপথের একজন সাধারণ মানুষ, একজন কৃষক, শ্রমিক, রিক্সা চালক, কৃষক, গার্মেন্টস শ্রমিক, তাদের কথা দেখুন না কেন, তারা দুমুঠো তারা পেট ভরে খেতে পারছে না। আজকে যে জিনিসের দাম, যে আলুর দাম 20 টাকা ছিল, সেটা 200 টাকা চলে গেছে। যে চালের দাম কোথায় গিয়েছে আকাশ, কাঁচামরিচের দাম কোথায় গিয়েছে আপনারা দেখুন। এগুলো তো নিত্য প্রয়োজনীয়, এগুলো ছাড়া তো মানুষ খেয়ে বাঁচতে পারে না। তার জন্য কে দায়ী? তাদেরকেই হয়তো, তাদের বিরুদ্ধেই তো ব্যবস্থা নেওয়া হয়েছে। যে ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এই বয়ানটা কিন্তু সঠিক নয়। দীর্ঘদিন বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় না, এটা কবে নাগাদ হতে পারে? দীর্ঘদিন কেন, এই যে দেখুন, এই যে একটা পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে আমরা সর্বশেষ যে আমরা কাউন্সিল করেছি, তার সে কথাটা আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে পারি। শেষ মুহূর্ত পর্যন্ত, আগের রাত 12টার পরে সেখানে আমাদের মঞ্চ তৈরি করার অনুমতি দেওয়া হয়েছিল। কি কঠিন অবস্থা! এবং পরদিন সকালে গিয়ে আমরা সেখানে কাউন্সিল করেছিলাম। 3 দিনের কাউন্সিল আমরা কাট শর্ট করে একদিনে আমরা সম্পন্ন করতে বাধ্য হয়েছিলাম। তো সেই পরিস্থিতিতে তো আমাদের কাউন্সিল করা সম্ভব ছিল না। এটা তো আমাদের কেন্দ্রীয় কাউন্সিল। কোনো একটা জেলায়, কোনো একটা উপজেলায় একটা কাউন্সিল করতে গেলে পুলিশ এবং আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা, তারা ঐক্যবদ্ধ হয়ে, একত্র হয়ে তারা এসে সেই স্টেজ ভেঙে দিয়েছে, চেয়ার টেবিল ভেঙে দিয়েছে, সেখানে তাণ্ডব সৃষ্টি করেছে। তো কাজেই আমরা যে কাউন্সিল করতে পারিনি, তার মূল কারণ তো হচ্ছে এখানে একটা এমন একটা স্বৈরাচারী পরিবেশ তারা সৃষ্টি করেছিল, সেখানে অন্য কোনো রাজনৈতিক দলের অবস্থান বজায় রাখা খুব কঠিন হয়ে পড়েছিল। কাজেই আমরা এখন সেই পরিবেশ থেকে মুক্ত হয়েছি। নিশ্চয়ই আপনারা আগামীতে আমাদের কাউন্সিল দেখতে পারেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কেমন? উনি তো দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য যাওয়ার, এটা দরকার নেই, এটা বাদ দেন। আরেকটা বিষয় স্যার,
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে, এটা আপনি কি মনে করেন? দেখুন, এটা আমি এখন মনে করি এখন এমন একটা পর্যায়ে এসছে যখন এটা একটা আইনগত বিষয়ে পরিণত হয়েছে। আইসিটি যেটা ট্রাইব্যুনাল যেটা, তারা এই বিষয়ে কিছু ডকুমেন্টেশন করছে এবং গতকাল তারা অন্য এক ব্যক্তির সম্বন্ধে তারা দেখেছেন, তারা অভিযোগ এনেছে। তো এই প্রক্রিয়াগুলি যখন সম্পন্ন হবে তখন এই বিষয়টি আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। মানুষের যে কাজের জবাবদিহিতা সেটা তো অবশ্যই নিশ্চিত করতে হবে, সে সম্বন্ধে কারো কোনো সন্দেহ নেই। এটা এখন একটা আইনি প্রক্রিয়ায় যদি করা যায় আমি মনে করি সেটাই সবচেয়ে উত্তম। স্যার, সর্বশেষ বিষয়টা হচ্ছে বর্তমান সরকারের কাছে আপনাদের এখন প্রত্যাশাটা কি? বর্তমান সরকারের কাছে আমার প্রত্যাশা বলে তো কিছু নেই, বিএনপির দেশবাসীর প্রত্যাশা। জি, দেশবাসীর যে প্রত্যাশা সেটা তো আপনি তৃণমূলে গিয়ে আপনি এখান থেকে বের হয়ে রাস্তায় গিয়ে একজন রিক্সার চালককে জিজ্ঞাসা করুন, তিনি কি উত্তর দেবেন, আপনি তাহলে জানতে পারবেন। আমি বিশ্বাস করি আমি যে কথাটি বলবো তার সঙ্গে তার কোনো প্রভাব হবে না। বাংলাদেশের মানুষের প্রত্যাশা একটি, বাংলাদেশের মানুষ না খেয়ে থাকতে রাজি আছে, কিন্তু তারা ভোট না দিয়ে থাকতে রাজি না। এটাই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। এটাই এই সরকারের কাছে মানুষের এটাই প্রত্যাশা, যত শিগগির সম্ভব তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেবে। স্যার, বাংলাদেশ প্রতিদিনকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ। আশা করি আপনারা এই দেশের মানুষের কাছে সত্য বিষয়গুলো তুলে ধরার জন্য যে প্রচেষ্টা নিয়েছেন, আপনাদের সেই প্রচেষ্টা আগামীতেও সফল হবে।